অনিশ্চয়তা বা আনসার্টেনটি। আনসার্টেনটি মানে হচ্ছে ত্রুটি। আমরা যখন কোনো কিছুকে পরিমাপ করি, এই পরিমাপ করতে যাওয়ার সময় কিছু ত্রুটি বের হয়। ঠিক আছে? আমরা অ্যাবসোলিউটলি একদম সঠিকভাবে কোনো কিছুকে পরিমাপ করতে পারি না। তো যতটুকু ত্রুটি বের হয় সেই ত্রুটিটাকেই বলা হয় ওই রাশিটা পরিমাপের অনিশ্চয়তা। ধরো একটা স্কেল, এটার দৈর্ঘ্য আমি পরিমাপ করতে চাই। এই দৈর্ঘ্যটা যদি ১০০ সেন্টিমিটার যদি একটা স্কেল হয়, এখন দেখা গেল আমরা পরিমাপ করে পাইছি 98 সেন্টিমিটার। ঠিক আছে? অর্থাৎ কিছু পরিমাণে ত্রুটি পাওয়া গেছে। ওইটাই হচ্ছে আসলে এটা পরিমাপের অনিশ্চয়তা। হাইজেনবার্গ যেটা বলে কোন ধরনের সাব অ্যাটমিক পার্টিকেল, এই কথাটা ইম্পর্টেন্ট। সাব অ্যাটমিক পার্টিকেলের ক্ষেত্রে দেখা যায় ওই পার্টিকেলের ভরবেগ এবং তার অবস্থান। খেয়াল করা যাক, আমরা এই নিউক্লিয়াসের চারপাশে একটা ইলেকট্রনের ভরবেগ এবং অবস্থান নির্ণয় করতে চাই। এখন অবস্থান আমরা কিভাবে বের করি? অবস্থান কিন্তু আমরা এই ব্যাসার্ধের মাধ্যমে বের করি যে নিউক্লিয়াস থেকে এত দূরত্বে আছে ইলেকট্রনটা। তার মানে এই অবস্থান বের করতে হয় তার ব্যাসার্ধের মাধ্যমে। আবার তার যে ভরবেগ, এটাকে আমরা কিভাবে বের করি? ইলেকট্রনের নিজস্ব ভর আছে এবং কোন একটা কক্ষপথে ইলেকট্রনের একটা বেগও আছে, নির্দিষ্ট পরিমাণে বেগ আছে। এটাই বোর পরমাণু মডেল আমাদেরকে বলে যে একটা নির্দিষ্ট দূরত্বে গেলে আমরা ইলেকট্রনকে পাবো, তার অবস্থানকে আমরা খুঁজে পাবো, আবার ওই অবস্থানে তার বেগ কত সেটাও আমরা বের করতে পারবো। কিন্তু হাইজেনবার্গ যেটা বলছে এটা আসলে কখনোই সম্ভব না যে তুমি কোন একটা সাব অ্যাটমিক পার্টিকেল, মানে অ্যাটমের ভেতরে যে সমস্ত পার্টিকেল থাকে এরকম ছোট ছোট পার্টিকেল, এদের অবস্থান এবং ভরবেগ কখনোই তুমি সুনির্দিষ্টভাবে বের করতে পারবে না। এটা প্রকৃতির একটা নিয়ম এবং এই সূত্র আছে বলেই আমাদের নেচার এই নিয়মটা ফলো করে বলেই সবকিছু টিকে আছে এবং এটার ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা একটু পরেই আসবে। খেয়াল করো, তিনি যেটা বললেন তুমি যখন অবস্থান বের করতে যাবা, অর্থাৎ এক্স এর মানটা বের করতে যাবা, তখন কিছু ত্রুটি বের হবে যেটাকে আমরা ডেল্টা এক্স দিয়ে প্রকাশ করব। এই ডেল্টা এক্সটাই হচ্ছে অবস্থান নির্ণয় করতে যাওয়ার ত্রুটি বা অনিশ্চয়তা, যে আমি অনিশ্চিত যে সে কোথায় আছে। দ্বিতীয়ত, আমি যখন ভরবেগ বের করতে যাব সেইখানেও কিছু ত্রুটি বের হবে, এটা থাকবেই। এবং এই দুইটা রাশির যে ত্রুটি বা অনিশ্চয়তা, এদের মান দেখা যাবে সর্বক্ষেত্রে h/4π এর সমান বা বড় হবে। এটা সিগনিফিক্যান্স আমি বোঝাচ্ছি যে এই দুইটা ত্রুটি আমরা যদি ক্যালকুলেট করতে চাই, দেখা যাবে যে সবসময় এদের গুণফলটা h/4π থেকে বেশি হবে। অর্থাৎ এর চেয়ে সূক্ষ্মভাবে আমরা আর পরিমাপ করতে পারবো না। h/4π এটা কিন্তু মানটা অনেক ছোট। ঠিক আছে? যেমন h এর মানটা তো আমরা সকলেই জানি যে 6.626 ইনটু 10⁻⁻27, মানে এটা খুবই ছোট, খুবই ছোট একটা ভ্যালু। তারপর একে তুমি আবারও 4π দ্বারা ভাগ করবা। এই যে ভ্যালুটা আছে, এই ভ্যালু থেকে সূক্ষ্মভাবে তুমি এই দুটাকে পরিমাপ করতে পারবা না। যখনই কোনো কিছু পরিমাপ করবা, তাদের ত্রুটির গুণফলটা এটা থেকে বড় হয়ে যাবে। এটা তিনি একদম প্রুফ করে দেখাইছিলেন। এটাই ছিল হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির একটা ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন। ঠিক আছে? এখন এখান থেকে আমরা আরো বেশ কয়েকটা ডিসিশন নিতে পারবো। যেমন অবস্থান বের করতে গেলে ত্রুটি বের হবে। তাছাড়া আমরা যদি ইলেকট্রনের ভরকে ফিক্সড ধরে নিই, ঠিক আছে, m, তাহলে এর বেগ নির্ণয় করতে কিছুটা ত্রুটি বের হবে। তার মানে কি, আমরা তার বেগটাও সঠিকভাবে নির্ণয় করতে পারবো না এবং এই ত্রুটিটা হচ্ছে h/4π। আচ্ছা, mটাকে আমরা নিচে নিয়ে যেতে পারবো, তখন অবস্থান এবং বেগের ত্রুটি পেয়ে যাব। অন্য একটা ফরম্যাটে এইভাবে প্রকাশ করা যায়। খেয়াল করো, আমরা এই যে ভরবেগ, এটাকে সময় দ্বারা ভাগ করলাম এবং অবস্থান যেটা আছে সেটাকে আমরা সময় দিয়ে গুণ করলাম এবং সেটাও কিন্তু সেম h/4π। তাহলে আমরা দেখতে পাই যে ভরবেগকে যদি সময় দ্বারা ভাগ করা হয় তাহলে আমরা পাই বল, প্রযুক্ত বল, এবং এর সাথে গুণ অবস্থায় আছে কি, এই যে সরণ। এই যে অবস্থানের অনিশ্চয়তা, অবস্থান কিন্তু রিলেটেড টু লেন্থ বা দূরত্ব।
তার মানে আমরা যে কাজটা করতে চাচ্ছি, এই বলকে যখন আমরা সরণ দ্বারা গুণ করি তখন আসলে আমরা পাই শক্তি বা কাজ। এখন ইলেকট্রন এর শক্তিটা হচ্ছে ডেল্টা ই ইনটু যে সময়ের মধ্যে আমরা এই পরিমাপটা করতেছি সেটা পরিমাপের ত্রুটি হচ্ছে ডেল্টা টি। এখন এদের গুণফলও কিন্তু h/4π থেকে বেশি হবে। আমি কি কাজ করলাম, এই ভরবেগকে সময় দ্বারা ভাগ করলাম, আমরা পাইছি বল। আর আমরা জানি নিউটনের সূত্র অনুসারে বল সমান ভরবেগ পরিবর্তনের হার, এটাই। তারপর আমরা কি কাজ করলাম, এই বলকে এই সরণ দ্বারা গুণ করলাম, পাইছি হচ্ছে শক্তি। এটাই হচ্ছে ইলেকট্রনের শক্তি আমরা যেটা বের করি ইয়াতে। এবং যে সময়ের মধ্যে আমরা সেই শক্তিটা নির্ণয় করব, সেই শক্তি এবং সময়ের গুণফলের যে ত্রুটি সেটাও সেম ভাবে h/4π এর বেশি হবে। এটা হচ্ছে জাস্ট আলাদা ফরম্যাট, অনিশ্চয়তা ত্রুটির আলাদা, মানে অনিশ্চয়তা নীতির আলাদা আলাদা ফরম্যাট। এখন প্রশ্ন হচ্ছে এই অনিশ্চয়তা নীতির প্রয়োগটা কোথায়? প্রথম প্রয়োগ হচ্ছে আমরা আমাদের এই পরিচিত বিশ্বকে আরো নতুন করে জানার এবং বোঝার সুযোগটা পাই। ঠিক আছে? যেমন এই অনিশ্চয়তা নীতি যদি অনেক ম্যাক্রো স্পেসে যদি প্রযোজ্য হতো, ধরো আমার ক্ষেত্রেই এই পৃথিবীর সমস্ত বস্তুর ক্ষেত্রেই অনিশ্চয়তার নীতিটা অ্যাপ্লিকেবল, তাইলে কি ঘটনা ঘটতো? ব্যাপারটা এরকম হবে যে ধরো একটা ট্রেন বা একটা বাস দাঁড়ায় আছে, তুমি চাচ্ছ এই বাসে ওঠার জন্য। ঠিক আছে, বাসে উঠবা। এখন তুমি সুন্দর করে হেঁটে যাচ্ছ, তুমি দেখতে পাচ্ছ যে বাসটা এখানে আছে। তার মানে তুমি একদম নিশ্চিত যে বাসের অবস্থান তোমার থেকে এত দূরে, তুমি এক স্টেপ গেলেই বাসের উঠতে পারবা। কিন্তু বিষয়টা এরকম, অবস্থান যখন তুমি 100% শিওর হয়ে গেছো, তার মানে কি অবস্থানের অনিশ্চয়তা একদম শূন্য হয়ে গেছে। অনিশ্চয়তা শূন্য মানে তুমি একদম নিশ্চিত যে অবস্থান এখানেই। যখনই তুমি অনিশ্চয়তার ভ্যালুটা বসাবা, ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি গ্রেটার দ্যান ইকুয়াল h/4π, তাহলে খেয়াল করো তো তার যে ভরবেগ বা বেগের অনিশ্চয়তা কত হবে। দেখো জাস্ট এই যে ভ্যালুটা আমরা পাইছি, এই ভ্যালুটাকে 0 দ্বারা ভাগ করো। তার মানে এই বাসের ভরবেগের যে অনিশ্চয়তা এটা কিন্তু ইনফিনিটি হয়ে যায়। তার মানে কি তোমার অনিশ্চয়তা এতই বেশি যে তুমি আসলে জানো না এটা কত বেগে যাচ্ছে। মানে এটাই হচ্ছে অনিশ্চয়তা নীতির প্রয়োগ। তুমি যদি কোনো কিছুকে একদম ফিক্সড ভাবে তার অবস্থান বের করতে পারো, কত বেগে যাচ্ছে এটা তুমি বের করতে পারবে না। যেমন তুমি যাইতে যেতে দেখবা যে বাস যে কই গেছে তোমার কোনো মানে খবরই থাকবে না। আবার এমন বের করলা যে বাসটা 20 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে এবং এর ভর হচ্ছে এত, তুমি ভরবেগ জানো, তুমি এটাকে আর খুঁজে বের করতে পারবে না যে এটার অবস্থানটা কোথায়। ঠিক আছে, এটা যদিও শুনতে একটু মানে অকওয়ার্ড লাগতেছে, মানতে কষ্ট হইতেছে, কিন্তু এটাই বাস্তব। এবং এই অনিশ্চয়তা নীতি আছে বলেই পরমাণু স্থিতিশীল। পরমাণু স্থিতিশীল, এই পরমাণুর স্থিতিশীলতা সবচেয়ে সুন্দরভাবে ব্যাখ্যা করা যায় এই অনিশ্চয়তা নীতি দ্বারাই। তাহলে একটা কোশ্চেন লিখো যে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসে পতিত হয় না কেন? পরমাণুতে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসে পতিত হয় না কেন? এই তো পরমাণু স্থিতিশীলতা আমরা এই অনিশ্চয়তা নীতি দ্বারা ব্যাখ্যা করতে পারি। পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসে পতিত হয় না কেন, এক কথায় অ্যান্সার হবে অনিশ্চয়তা নীতির কারণে। এখন যদি একটু ব্রড কোশ্চেন আসে যে ব্যাখ্যা করো বা প্রমাণ করো যে ইলেকট্রন নিউক্লিয়াসে যেতে পারে না বা পতিত হতে পারে না, এটাকে যদি প্রমাণ করতে বলা হয় তখন এডিশনাল আরেকটা তথ্য দেওয়া থাকবে, সেটা হচ্ছে নিউক্লিয়াসের ব্যাস। কারণ আমাদের একটা না একটা অনিশ্চয়তার মান জানা থাকতে হবে। তো আমরা নিউক্লিয়াসের ব্যাসের মানটা কিন্তু আমরা জানি, সেটা হচ্ছে 10⁻⁻15 মিটার। খেয়াল করো ইলেকট্রনটা যদি নিউক্লিয়াসে যে পতিত হয়, চিন্তা করো নিউক্লিয়াসটা আমরা একটু বড় করে দেখাচ্ছি, এই ধরো নিউক্লিয়াস। তার মানে কি ইলেকট্রন এই নিউক্লিয়াসের এই ব্যাসের মধ্যেই আছে বা এই এরিয়াটার মধ্যেই আছে এই ইলেকট্রনটা। জাস্ট এতটুকু এরিয়ার মধ্যে, ব্যাসের মধ্যে ইলেকট্রনটা আছে। এই জায়গাতে গেলেই আমরা ইলেকট্রনের অবস্থান খুঁজে পাবো। ঠিক আছে, তাহলে তার ম্যাক্সিমাম যে অনিশ্চয়তা, সর্বোচ্চ যে অনিশ্চয়তা,
সেটা কিন্তু এর ব্যাস বা 10⁻⁻15 মিটার। ঠিক আছে? সর্বোচ্চ কেন বলতেছি? কারণ এইটাই হচ্ছে ম্যাক্সিমাম রেঞ্জ যেখানে আমরা এই ইলেকট্রনটাকে খুঁজে পাওয়ার চান্স একটা আছে আর কি। তো ম্যাক্সিমাম যে অনিশ্চয়তা ভর অবস্থানের 10⁻⁻15 মিটার। এখন আমরা ইলেকট্রনের ভরবেগের অনিশ্চয়তাটা বের করি। খেয়াল করো, ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি, ডেল্টা পি না লিখে আমি এম ইন্টু ডেল্টা ভি লিখলাম, এটা সমান এইচ বাই 4 পাই, মানে সমান অথবা বড়। বড়টা দেওয়ার দরকার নেই, জাস্ট সমান দিয়ে আমরা কাজ করি। ঠিক আছে? এখানে হচ্ছে যে অবস্থানের যে সর্বোচ্চ অনিশ্চয়তা, মানে সর্বোচ্চ ত্রুটি হইতে পারে এতটুকুই, এর বাইরে তো আর ইলেকট্রন থাকতেই পারবে না। যদি নিউক্লিয়াসে যায় এখানেই থাকবে। এরপরে আমরা যেটা করলাম, অনিশ্চয়তা নীতিটা বসায় দিলাম। অনিশ্চয়তা নীতি কি? ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি, আমি ডেল্টা পিটাকে এম ইন্টু ডেল্টা ভি লিখলাম, ভর ইন্টু বেগের অনিশ্চয়তা, সমান এইচ বাই 4 পাই। এই বেগ নির্ণয়ের অনিশ্চয়তা আমরা বের করব, ডেল্টা ভি সমান এইচ ডিভাইডেড বাই 4 পাই ইন্টু এম ইন্টু ডেল্টা এক্স। এখন তোমাদের কাজ হচ্ছে কি, এই ভ্যালুগুলা বসাও। প্লাঙ্কের ধ্রুবক এখানে যেহেতু মিটার এককে দেওয়া আছে, অবশ্যই প্লাঙ্কের ধ্রুবকটা এসআই এককেই বসাবা, ভর বসাবা কেজি এককে। বসিয়ে আমাকে এই ভরবেগের অনিশ্চয়তার ভ্যালুটা বের করে বলো কত হয়। আমরা ভরবেগ বেগ নির্ণয়ের যে অনিশ্চয়তা পাই সেই ভ্যালুটা হচ্ছে 5.79 ইন্টু 10⁻10 মিটার পার সেকেন্ড। জাস্ট এই মানটা একটু দেখো, 5.79 ইন্টু 10⁻10 মিটার পার সেকেন্ড। এই বেগ কি আসলে কখনো সম্ভব কিনা? এই যে আমরা বেগটা পাইছি ইলেকট্রনের, এটা আলোর বেগের চেয়ে বেশি হয়ে যায়, গ্রেটার দেন সি। তার মানে ইলেকট্রনকে যদি কখনো নিউক্লিয়াসে পতিত হইতে হয়, তাইলে তার বেগটা ন্যূনতম এত হইতে হবে। তার মানে আলোর বেগের চেয়ে তার ইলেকট্রনের বেগ বেশি হইতে হবে। এখন দেখা যায় যে আলোর বেগের কাছাকাছি যেতে যেতেই মানে কোন একটা কণার অবস্থা এমন হয়, ভর বাড়তে বাড়তে বা ভরবেগ বাড়তে বাড়তে, যে সে আর কখনোই আলোর বেগের ধারে কাছে পৌঁছাতে পারে না। যেহেতু আলোর বেগের কাছাকাছি পৌঁছাতে পারে না, তাই ইলেকট্রনটাও কখনো নিউক্লিয়াসের কাছাকাছি যেতে পারবে না। সেই ইলেকট্রনের জন্য ন্যূনতম যতটুকু দূরত্বে থাকলে এটা স্টেবল হয়, সেই ন্যূনতম দূরত্বটাই হচ্ছে তার প্রথম কক্ষপথের যে ব্যাসার্ধ সেটা। ইলেকট্রনকে নিউক্লিয়াসে পতিত হওয়ার জন্য অবশ্যই তার ভেলোসিটি হইতে হবে ন্যূনতম, মিনিমাম এত হইতে হবে 5.79 ইন্টু 10⁻10, যেটা কিনা আমরা দেখতেছি আলোর বেগের চেয়ে বেশি হয়ে যায়। তো কোনো কিছুই আলোর বেগের চেয়ে বেশি হইতে পারে না। ইভেন আলোর বেগের কাছাকাছি যেতে পারে না কেউ, যাদের ভর আছে আর কি। ইলেকট্রনের বেগ অনেকটুকুই আলোর বেগের কাছাকাছি, ধরো যে 10%, 5% বা 2%, কিন্তু একদম তার সমান বা তার চেয়ে বড় হইতেই পারবে না। যেহেতু ইলেকট্রনের বেগ কখনোই আলোর বেগের চেয়ে বেশি হতে পারবে না, তাই আমরা বলতে পারবো যে ইলেকট্রন নিউক্লিয়াসেও আসতে পারবে না। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি এটাই বলে।